প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আজকে শুক্রবারের এই সকালে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি ভেজা হয়েছি। অন্তত ঢাকা মহানগরীতে বৃষ্টি তো পড়ছেই, সারা দেশের অবস্থাও প্রায় কাছাকাছি। গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছে, কিন্তু জীবনযাপন থেমে নেই। তবে আজকে ছুটির দিন, এই জন্যে একটু স্লথ গতিতে এগুচ্ছে আজকের ভোর। ছুটির দিনের এই সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মঞ্জুরুল হক। আর আজকের তারিখটা একটু জানিয়ে দিই। শুক্রবারে 8ই আগস্ট, আর ওদিকে শ্রাবণেরও কিন্তু শেষার্ধ, 24শে শ্রাবণ। আজকের এই ভেজা সকালে সবাইকে স্বাগত জানাই। আমাদের সংবাদের ভুবনে নিশ্চয়ই যারা আছেন আমাদের সঙ্গে, তাদের তো স্বাগত জানাই। যারা যোগ দেবেন তাদেরকেও স্বাগত জানাই। একটু পরে হলেও হয়তো আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, কারণ তথ্য প্রবাহের সঙ্গে আমরা সবাই থাকতে চাই। আজকের এই যুগে তথ্য ছাড়া আসলে এক পা চলাবার কোনো রকম উপায় নেই। চলুন, আমাদের সঙ্গে তো জাতীয় দৈনিকগুলো থাকেই, জাতীয় দৈনিকের বিশ্লেষণ থাকে, এবং সেই সঙ্গে আমাদের এই যে সামনের নির্বাচনটা আসছে তাই নিয়ে কিন্তু আজকে কথা হবে। যে জন্যে আমরা সমগ্র জাতি উন্মুখ সেই নির্বাচনের ঘোষণার বিষয়টি নিয়ে কথা হবে। তাহলে চলুন আমাদের সঙ্গে এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আমি মঞ্জুরুল হক সঙ্গে আছি। প্রিয় দর্শক, প্রথমেই দেশ রূপান্তরের প্রথম কতগুলো কথা আমরা জানিয়ে দিই। লাল কালিতে হেডলাইন: প্রত্যাশা অনেক, পূরণ সামান্য, তবুও আমাদের যেতে হবে। কতগুলো বিষয় নিয়ে প্রথম আলো দেশ রূপান্তর তার প্রথম কথাগুলি বলেছে। ওদিকে রয়েছে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আজকের সবগুলো পত্রিকায়। টানা বর্ষণে নগর ডুবল, ধসল কালভার্ট। ওদিকে বলা হয়েছে চোখে পড়ার মতো সংস্কার নেই, বিচার দৃশ্যমান, পৃথক সচিবালয়ে হতাশা, দুর্বল অর্থনীতির চাকায় গতির আশা। এদিকেও আবার নিচের ফোল্ডে বলা হয়েছে যে কক্সবাজারে যাওয়া ছিল নীরব প্রতিবাদ, এটি ছিল একটি অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি প্রতিবাদ। হাসনাত আবদুল্লাহ কথাটি বলেছেন। আর ওদিকে নাসিরুদ্দিন পাটোয়ারি আবার বলেছেন, সাগর পাড়ে বসে গভীরভাবে ভাবতে চেয়েছি। সিলেটে হুমায়ুন কবির আবার একটি তথ্য দিয়েছেন, ডিসেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান। আর একেবারে নিচে একটি অন্যরকম খবর, সেটি হলো 16 বছর অনুপস্থিত থেকেও চাকরিতে ফিরছেন 3 শিক্ষক, কালিয়াকৈরের সরকারি কলেজের খবর এটি। ড্রপহেডে বলা হয়েছে নানা অনিয়ম করে বরখাস্ত হয়েছিলেন 3 জনই। কলেজের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া। আর ওদিকে আমাদের সাংবাদিকদের জন্যে তাদের উপরে আক্রমণ করবার একটি খবর রয়েছে। গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা। গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা। গাজীপুরে সন্ত্রাসীরা এক সাংবাদিককে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটে এই ঘটনাটি ঘটেছে। নিহত মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিকদের উপরে আক্রমণ, প্রিয় দর্শক, মানে সাংবাদিককে নির্মোহভাবে লিখতে হয়, তাতে কেউ না কেউ আহত হন, কিন্তু তাকে সত্যের পথেই চলতে হয়, কিন্তু তাকে হত্যা করে ফেলতে হবে। তাহলে দেশের যে চতুর্থ খুঁটিটি, সেটি কিভাবে চলবে, পঞ্চম খুঁটিটি। আর এদিকে দেশ রূপান্তরের প্রথম কথা হচ্ছে প্রত্যাশা অনেক, পূরণ সামান্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, প্রশাসনে বিশৃঙ্খলা, জুলাই আন্দোলনে নিহতদের বিচার এখনও না হওয়া, গুরুত্বপূর্ণ নানা রকমের প্রত্যাশা অপূর্ণ রেখেই
1 বছর পার করল অন্তর্বর্তী সরকার। তবে রিজার্ভে স্থিরতা নিয়ে আসা, ব্যাংক ও গার্মেন্ট খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, এনবিআরকে পুনর্গঠন, দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণ, সরকারি কেনাকাটায় স্বচ্ছতা স্থাপন, রাজনৈতিক ও অন্যান্য দলগুলোকে এক টেবিলে বসানোর মতো সফলতা এই সময়ে উল্লেখযোগ্য। আমরা একটু যুগান্তরের দিকে তাকাই, আমাদের জাতীয় দৈনিক। যুগান্তর একদম হেডলাইন করেছে সেটি হলো ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল, রোজার আগেই নতুন সরকারের শপথ। ড্রফেডে বলা হয়েছে নির্বাচন কমিশন সভায় আচরণ বিধিমালা খসড়া চূড়ান্ত, এআই ও ড্রোন ব্যবহার কিন্তু এবার নিষিদ্ধ, এআই নিষিদ্ধ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যে প্রচারণা, প্রবাসীদের জন্য একটি ব্যাপার থাকছে, প্রবাসীদের ভোটাধিকার দিতে বিশেষ ব্যবস্থা হয়েছে। আমরা একটু দেখেছি যে প্রবাসীদের ভোট দেবার বিষয়ে সম্ভবত প্রার্থীর নাম সেখানে নাও থাকতে পারে, থাকবে প্রতীক, এরকম একটি সিদ্ধান্তের কথা বলা হচ্ছে। আর 31শে অক্টোবর পর্যন্ত 18 বছর বয়সী তরুণদের ভোটাধিকার দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তার মানে আমাদের এই সময়ের যারা 18 বছর বয়সী তারা কিন্তু ভোটার হয়ে যাবেন 31 অক্টোবর পর্যন্ত। তারা নিশ্চয়ই সচেতন থাকবেন। আমাদের সঙ্গে এই যে রোজার আগেই নতুন সরকারের শপথ নেবার যে বিষয়টি বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণার যে কথাটি বলা হয়েছে, আমরা তাই নিয়ে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান প্রতিবেদক মাসুদ করিমকে। মাসুদ করিম, স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। ধন্যবাদ ভাই। মাসুদ, আমরা যে বিষয়টি জানতে পারছি আপনাদের পত্রিকা থেকেই, যুগান্তর নিয়েই যেহেতু বসেছি, রোজার আগেই নতুন সরকারের শপথ নেবার একটি শিডিউল করা হচ্ছে, ওদিকে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল। আমাদেরকে মাসুদ করিম যদি একটু বিস্তারিত আলোচনা করেন। ধন্যবাদ। এটা তো আমরা এই যে গত 5 তারিখে যখন এই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ঘোষণা করেছেন যে নির্বাচনটা হবে ফেব্রুয়ারি মাসে। শুধু ফেব্রুয়ারি মাসেই না, পবিত্র রমজান মাসে রোজার আগেই এই নির্বাচনটা হবে। তার মানে প্রথমার্ধেই হবে ফেব্রুয়ারি, কারণ মাঝামাঝি থেকে রোজা শুরু। এটা প্রথম দিকে আমরা শুনেছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে। তো সেটা একটু মানে অনেক বেশি উন্মুক্ত ছিল, সুনির্দিষ্টকরণ ছিল না। তারপরে যখন উনি তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক করলেন, সেখানে উনি বললেন যে ফেব্রুয়ারিতে হবে অথবা এপ্রিলে নির্বাচন হবে। এখন দেখা যাচ্ছে যে এপ্রিল মাসে প্রচন্ড গরম থাকে আমাদের অঞ্চলে, এবং আমাদের দেশের নির্বাচনগুলি সাধারণত ডিসেম্বর মাসে অথবা জানুয়ারি মাসে হয় ঠান্ডার জন্য। আর এপ্রিল মাসে ভোটাররা যেতে চান না গরমের কারণে ভোট কেন্দ্রে। যারা অফিসে মানে দায়িত্ব পালন করেন, কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী, একজন পুলিশ হয়তো 12 ঘন্টা পর্যন্ত দায়িত্ব পালন করেন, তাদের পক্ষে এই গরমে দায়িত্ব পালন করা খুবই কঠিন হয়। এবং এই এলাকায় এইভাবে এপ্রিল মাসে কখনো নির্বাচন হয় নাই। আমরা শুনেছি যে ওয়েস্ট বেঙ্গলে একবার হয়েছিল, সেখানে অন্তত 4 জন প্রিজাইডিং অফিসার গরমে মারা গেছে। সুতরাং ওই সময়টা নির্বাচনের জন্য উপযুক্ত নয়। এইসব চিন্তা করি সম্ভবত প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নিয়েছেন। মাসুদ, আমরা একটুখানি ছোট্ট একটা বিরতিতে গিয়ে আবার কিছু কথাতে ফিরে আসব। তখন থাকবে যে আমাদের দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা, সেটি আমরা কতখানি আগাবো, উপদেষ্টার চিঠি দেওয়া হয়েছে, এগুলির আমরা কতখানি আগাবো, নির্বাচন কমিশনে একটু বিস্তারিত আমরা জানতে চাই। একটু তার সঙ্গে আমাদের কথার মধ্যে রয়েছে রোজার আগেই নতুন সরকারের শপথ, এই বিষয়টি
ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা। আর যে বিষয়গুলো মেনে চলতে হবে সেটি হলো আচরণ বিধিমালা খসড়া চূড়ান্ত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ড্রোন ব্যবহারকে ইতোমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে। মাসুদ, প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে একটু কথা বলেছে আপনাদের পত্রিকা যুগান্তর। আর 31শে ডিসেম্বর পর্যন্ত 18 বছর বয়সী তরুণদের ভোটাধিকার দেওয়ার একটা বড় সিদ্ধান্ত গৃহীত হচ্ছে। আমরা একটু বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ। এটা হলো যে নির্বাচন কমিশনকে একটা চিঠি দিয়েছেন, মাননীয় প্রধান উপদেষ্টা একটা চিঠি দিয়েছেন, যেটা উনি তার ভাষণেই বলেছিলেন এবং তার পরের দিনেই তিনি চিঠিটা নির্বাচন কমিশনে দিয়েছেন। জিনিসগুলি রুটিন, যেহেতু সরকারের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে থাকে নির্বাচন কমিশন স্বাধীনভাবে তারা একটা তফসিল ঘোষণা করবে। তো এখানে যেহেতু ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার কথা বলছেন, সেই হিসেবে তারা ডিসেম্বরকে মানে 2 মাস আগেই ডিসেম্বর মাসে তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। তফসিল ঘোষণার পর আপনারা জানেন যে অনেক কিছুই নির্বাচন কমিশনের অধীনে চলে যায়, বিশেষ করে আমলাতন্ত্র এবং আইন শৃঙ্খলা বাহিনী। তো এর আগ পর্যন্ত সরকারের অধীনেই আছে তারা। নির্বাচন কমিশন খুব স্বাধীন সংস্থা, তারা নির্বাচনের ব্যাপারে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন এবং নির্বাচনের আগে কিছু রুটিন কাজকর্ম থাকে। তার মধ্যে কিছু থাকে যেমন সীমানা নির্ধারণ, যেটা কিছুদিন আগে তারা সম্পন্ন করেছেন। কেনাকাটার বিষয় থাকে, যে কেনাকাটা করতে হয় সেটা। তারপরে এখন যেটা নির্বাচনী আচরণ বিধি, এখানে প্রার্থীরা বা সংশ্লিষ্ট যারা আছেন তারা কি ধরনের আচরণ করবেন যাতে একটা অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে, সেই জন্য। তো এই বছর তো একটা বিরাট চ্যালেঞ্জ সারা বিশ্বেই, বাংলাদেশে শুধু না, যে এখনকার সময়ে এই টেকনোলজির যে অপব্যবহার নির্বাচনী প্রচারের ক্ষেত্রে, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে নানা রকম প্রপাগান্ডা, গুজব, এই সমস্ত রটিয়ে দেওয়া হয় এবং সেই জিনিসগুলোর উপরে তারা একটা মনে হয় যে একটা সিদ্ধান্তে এসেছেন যে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা যাবে না, ড্রোনের ব্যবহার করা যাবে না, কারণ ড্রোন দিয়ে অনেক কিছুই এমন ভাবে তৈরি করা যাচ্ছে যেগুলি হয়তো বাস্তবতার সাথে কিছুটা ফারাক আছে। আর দ্বিতীয় হলো যে এগুলির হয়তো জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নানা সমস্যা আছে। তো এই সমস্ত দিক চিন্তা তারা অনেকগুলি করেছেন এবং এখানে আরো হয়তো বিষয়াদি আছে। মানে 18 বছর বয়সী আমাদের যারা কিশোর, তাদের 31শে অক্টোবর পর্যন্ত ভোটাধিকার দেবার যে এনলিস্টেড হবার যে সিদ্ধান্ত, মাসুদ, এটাকে কিরকম ভাবে দেখছেন? এটা প্রথমত আমাদের দেশে যারা ভোটার হয় তাদের বয়স 18 বছরই হয়। আর দ্বিতীয় কথা হলো যে ভোটার তালিকা যেটা প্রণীত করা আছে সেটাকে একটা হালনাগাদ করার একটা বিধান আমাদের নির্বাচন কমিশনের সিস্টেমের মধ্যে আছে। তো ওনারা হয়তো যেটা একেবারে 31শে ডিসেম্বর, 31শে কি অক্টোবর নাকি 31শে অক্টোবর পর্যন্ত তারা একেবারে লেটেস্ট হালনাগাদটা নিতে চাচ্ছেন আর কি। সেটা ভালো, যাতে কেউ বাদ না পড়ে, ইনক্লুসিভ করার জন্য। আর দ্বিতীয় কথা হলো যে এই বছর তো আপনারা জানেন যে এমন একটা পটভূমিতে নির্বাচনটা হচ্ছে যে গত বছরে এই সময়ে একটা অভ্যুত্থান হয়েছে, মানে ছাত্রদের নেতৃত্বে, যেখানে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে এবং মানুষের মধ্যে গত 3টা নির্বাচন নিয়ে যথেষ্ট কমপ্লেইন, বিশেষ করে ভোটাররা যেতে পারেন নাই, ইয়াংরা যেতে পারেন নাই, দিনে ভোট রাতে হয়ে গেছে। এই ধরনের কমপ্লেইনের মধ্যে 2014, 2018 এবং 2024 সালে যে নির্বাচনগুলি হয়েছে সেগুলি তো একটা গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের মধ্যে প্রতিফলন ছিল না, এটা তো সবাই আজকে স্বীকার করবেন। তো সেই প্রেক্ষাপটে যখন নির্বাচনটা হচ্ছে এবং এই আন্দোলনটার মধ্যে একটা প্রধান চালিকা শক্তি ছিল তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ। তো সেই কারণে আমার মনে হচ্ছে যে এটা একটা অনিবার্যভাবেই কোনো একটা তরুণ, যাতে মানে এটা প্রধান ভাষণ করেছেন যে তরুণদেরকে বিশেষভাবে উনি গুরুত্ব দিতে বলেছেন, রাজনৈতিক দলগুলিকেও বলেছেন, উনি নিজেও বলেছেন, বিশেষ করে নারী ভোটারদের কথা বলেছেন। এবং গত আন্দোলনে সবচেয়ে একটা, আন্দোলনে শুধু না, আন্দোলনের পরবর্তী সময় আমাদের অর্থনীতির যে একটা খারাপ অবস্থা ছিল সেটা থেকে উত্তরণের জন্য প্রবাসীরা যেভাবে রেমিটেন্স পাঠিয়েছেন, সেই জন্য উনি কৃতজ্ঞতা স্বরূপ বলেছেন যে প্রবাসীদের ভোটাধিকার এবং তাদেরকে
নির্বাচনে ভোট দেওয়ার মতো একটা পরিবেশ তৈরি করা। পরিবেশ জি সৃষ্টি করবে। মাসুদ, আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে, তবুও আমাদের কথা একটু বলে আমরা শেষ করব আপনার কাছে। গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা, আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সাংবাদিককে হত্যা করলে কি মানে কোনো রকম লাভ হবে, বা সাংবাদিকের নিরাপত্তার জন্যে আমরা রাষ্ট্রকে কতখানি আমরা রাষ্ট্রের কাছে চাইতে পারি? একটি শোকাবহ খবর। অত্যন্ত শোকাবহ, এবং আমি খুবই উদ্বিগ্ন। আমি এই ধরনের হত্যাকাণ্ডের, এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমি মনে করি যে এই হত্যার মাধ্যমে একটা ভয় এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যেটা শুধু তার ফ্যামিলিকে না, আমাদের গোটা সাংবাদিক সমাজকে ভীত সন্ত্রস্ত করেছে। সুতরাং আমরা মনে করি যে এই ধরনের ঘটনা যে সুষ্ঠু তদন্ত করা হবে, এবং এই ঘটনার পেছনে যারা দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। কারণ এটা আপনি লক্ষ্য করছেন যে আমরা এই মুহূর্তে একটা দেশ একটা ক্রান্তিকালের মধ্যে আছে। ক্রান্তিকাল হলো একটা নির্বাচন সামনে, নানা রকম পলিটিক্যাল ভায়োলেন্সের আশঙ্কা আমরা উড়িয়ে দিতে পারি না বাংলাদেশের কনটেক্সটে। তো সেখানে সবচেয়ে ভালনারেবল থাকে সাংবাদিক সমাজ, কারণ ওনারাই সবচেয়ে ফ্রন্ট লাইনার। যে কোনো কাজে, যে কোনো দুর্নীতি, অনিয়ম, অবস্থাপনা, সব জায়গাতে প্রথম যে সত্য কথা এবং প্রতিবাদ করে সেটি হচ্ছে সাংবাদিক। আমরা এই শহীদ সাংবাদিকের জন্যে আমাদের দাবি জানাই যেন রাষ্ট্র তার ব্যবস্থা নেয়। এবং মাসুদ করিম, এই সকালবেলা শুক্রবারের সারা রাত আমরা জানি যে আপনি সারা রাত জেগে পত্রিকার লেআউটগুলো দেখেছেন, এবং সকালে আপনাকে আমরা ঘুমাতে দেইনি, নিয়ে এসেছি। আমরা দুঃখিত, কিন্তু মাসুদ করিম, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ ভাই, এবং দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা মাসুদ করিমের সঙ্গে কথা বলছিলাম, যুগান্তরের প্রধান প্রতিবেদক তিনি। প্রথম আলোর দিকে একটু তাকাবো। সরকারের দ্বিতীয় অধ্যায়ে প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন। উপদেষ্টা পরিষদের বৈঠকে কথাটি বলা হয়েছে। 90 দিনের 36 দিনই রাস্তা আটক ছিল। প্রেক্ষাপট হচ্ছে 9 মে থেকে 6 আগস্ট। রাস্তা আটকে ঘন ঘন বিক্ষোভ সমাবেশ ও সমজাতীয় কর্মসূচি ঢাকাবাসীর জীবনযাত্রা অসহনীয় করে তুলেছে। কঠোর অবস্থানের বিকল্প নেই, এটি আমরা প্রথম আলোতে দেখলাম। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষের দিকে তবুও বলি, মিত্রদের সঙ্গে নির্বাচনী পথ পাড়ি দেবে বিএনপির এটি নির্বাচনী চিন্তাভাবনা। সুষ্ঠু নির্বাচন আয়োজনের সব প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। এক প্ল্যাটফর্মে আসার চিন্তা বাম দলগুলোর। আর ওদিকে নিচের দিকে বলা হয়েছে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল, ভোটে সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। বেইজিং ও মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে দিল্লি, এটি রয়েছে জুলাইতে মূল্যস্ফীতি বেড়ে 8.55%। মোটামুটি আজকে আমাদের হাতে যা ছিল এবং আলোচনা এই দিয়ে শেষ করতে হচ্ছে। চলুন ফিরে যেতে হবে। প্রিয় দর্শক, যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আবারও সাধুবাদ জানাই, স্বাগত জানাই। দুদিন আগে 22শে শ্রাবণ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, সেটির কথা মনে পড়ে। এবং শেষ কথাটি বলি, সাংবাদিককে হত্যা করে আপনার কি লাভ হবে, রাষ্ট্রের কি লাভ হবে? মানে আমি আমার জীবন নিয়ে আপনার সত্য কথাটা বলতে পারবো না। এই আবেদন রইল সবার কাছে এই প্রশ্নটি রইল। আবারও স্বাগত, শুভকামনা জানাচ্ছি। যাবার সময় এশিয়ান সংবাদ বিশ্লেষণের সঙ্গে থাকবেন। শুভ সকাল।